প্রতিটি বাড়িরই কিছু গল্প থাকে। কিছু গল্প দেয়ালের ছবিতে, কিছু গল্প বইয়ের পাতায়, আর কিছু গল্প মানুষকে ছুঁয়ে বেঁচে থাকে। চন্দননগরের গঙ্গার খুব কাছে ভূদেব মুখার্জি রোডের বাড়িতে থাকেন অবসরপ্রাপ্ত এক শিক্ষক, যিনি অনেক আশাহত মানুষের জীবনের আলো। 2017 সালে ওনার স্ত্রী বিয়োগের পরে নিজেকে ডুবিয়ে রেখেছেন সেবার কাজে। প্যালিয়েটিভ কেয়ারের এই মহান কাজে নিরলস এই সৈনিকের নাম ডক্টর প্রণব বসু। কেমন আছেন? আমি ভালো আছি। কি হয়েছে মাথায়? আর কালকে হঠাৎ করে পড়ে গেছি মাটিতে। ওহো, আচ্ছা, মানে কিভাবে বললেন? ওষুধ খেয়েছিলেন নাকি? চেয়ার থেকে স্লিপ করে গেছে চেয়ারটা। আরে ভালো থাকবেন। ওষুধ খেয়েছেন? হ্যাঁ, ও ঠিক আছে, ও কোনো ব্যাপার নয়। আসুন, বসুন। আমরা জানি আপনি শিক্ষকতা করেছেন বহু বছর। এই শিক্ষকতা জীবনের কোন মূল্যবোধগুলো আপনাকে সবচেয়ে বেশি পরিচালিত করেছে? ডিসিপ্লিন, পাংচুয়ালিটি আর মরাল এথিক্স। প্যালিয়েটিভ কেয়ার, এই বিষয়টা নিয়ে সাধারণ মানুষের কিছুই জানা নেই তেমন। যারা জানেন তারা কাজ করছেন, আর অধিকাংশ মানুষই জানেন না। তো আমরা জানতে চাই, মানুষকে জানাতে চাই আপনার মাধ্যমে। খুব ভালো করেছেন, কারণ এই প্যালিয়েটিভ কেয়ার নিয়ে সচেতনতা নেই বললেই চলে পশ্চিমবঙ্গে। বিশেষ করে প্যালিয়েটিভ কেয়ার যে কতখানি কার্যকরী, টোটাল যন্ত্রণাটাকে মেটায় একজন রোগীর বা টার্মিনাল পেশেন্টের, সেটা জানানো দরকার প্রত্যেককেই, যাতে করে আমরা সেবাটা আরও ভালোভাবে দিতে পারি। আফটার রিটায়ারমেন্ট মানুষ বিশ্রামের পথ বেছে নেয়। আপনার জীবনের পথ এরকম অন্যরকম হয়ে গেল কেন? আমার স্ত্রীর অসুস্থতা, ক্যান্সার রোগী ছিলেন, এবং তার সেবা করতে গিয়ে 2.5 বছর ধরে তার সেবা করেছি, এবং এই প্রাইমারি কেয়ার গিভিং সেটা করেছি, অনেক কিছু শিখেছি। তখন দেখলাম যে সত্যি সত্যি তো এরকম অনেক ব্যক্তি আছেন, অনেক পার্সন আছেন, পেশেন্ট আছেন, এল্ডারলি আছেন, যাদের অ্যাকম্পানি দরকার, সঙ্গ দরকার। এবং কেন না, তারা ভাববে যে হ্যাঁ, আমার আপন লোক এসেছে, আপনজন এসেছে। এই বোধটা আমাকে ইন্সপায়ার করেছে এই কাজের মধ্যে। আপনার স্ত্রীর শারীরিক সমস্যা যখন শুরু হয়েছিল, সেই সময়ে যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনি গেছেন, সেটা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। আমার স্ত্রীর যখন ক্যান্সার ধরা পড়ে, তখন আমি দেখলাম যে এটা মেটাস্ট্যাটিক। আমি তখন স্টাডি করলাম, এবং তখন থেকে আমি নিজেকে তৈরি করলাম যে লেট হার গো, শি উইল গো, বিকজ ইট ইজ ইনকিউরেবল। তখন আমি দেখেছি আমার স্ত্রীর স্পিরিট, উইল পাওয়ার এত বেশি ছিল যে উনি কেমো নেওয়ার মধ্যেই ওনার অ্যাক্টিভিটিস, গৃহকর্মের অ্যাক্টিভিটিস, দ্যাট অ্যাক্টিভিটিস শি উড ফলো। প্রথম দিকে তাই হয়েছিল। তারপরে শেষের দিকে যখন ও নিজেই বুঝতে পারলো যে কান্ট হেল্প, মাই ডেজ আর লিমিটেড, তখন থেকে ও একটুখানি, ও একটা মজার ব্যাপার হচ্ছে যে ও গান শুনতে খুব ভালোবাসতো। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত শুনতে খুব ভালোবাসতো। যখন যন্ত্রণা হতো পেটে, শরীরে, তখন ও রবীন্দ্রসঙ্গীত শুনতো, শুনে যন্ত্রণাটা কমাতো। আচ্ছা, এটা নিম গাছ না? হ্যাঁ, কোনটা গো? এটা হ্যাঁ, নিম গাছ। খুব উপকারী গাছ। হ্যাঁ, ভীষণ উপকারী গাছ। নিম যেমন আমাদের শরীরের উপকারী, সমাজের উপকারে লাগে, তেমনি প্যালিয়েটিভ কেয়ারও তাই। যারা এটা নিয়ে কাজ করছেন তারা ঠিক এরকমই নিম গাছের মতনই আমাদের সাহায্য করছেন। প্যালিয়েটিভ কেয়ার নিয়ে মানুষের অনেক ভুল ধারণা রয়েছে সমাজে।
তো আপনি সেটা কিভাবে দেখেন? দেখুন, প্যালিয়েটিভ কেয়ার নিয়ে ভুল ধারণা আছে, কিছু মিথ আছে। যেমন অনেকেরই ধারণা যে প্যালিয়েটিভ কেয়ার মানেই হচ্ছে তার শেষ জীবন, শেষ মানে মুহূর্ত। তা নয়। সোশ্যাল, সামাজিক অনেকে আসে না, অনেকে জানে ক্যান্সার ছোঁয়াচে, ছোঁয়াচে নয়, ক্যান্সার ছোঁয়াচে নয়। এরকমও আমি পেশেন্ট দেখেছি, হ্যাঁ, ব্যারাকপুরেতে। সে ভদ্রলোক নিজে আলাদা ঘরেতে থাকে, মেয়ে আর বউ স্ত্রী ওকে খাবারটা দিয়ে দেয় বাইরে থেকে। এটা ভুল ধারণাটা আছে, আমাদের কাটাতে হবে। দেখো, একজন রুগী, তার যখন ক্যান্সার হয় শরীরে যন্ত্রণা তো আছেই, প্লাস তার মনের মানসিক যন্ত্রণাটা বেড়ে যায়। সেভাবে যে আমার এটা কি হলো, হোয়াই মি, কেন আমাকে দিল, গড কেন আমাকে দিল। তা আমরা তখন বলি যে ভগবানের উপর সারেন্ডার করো, এবং আলটিমেটলি অ্যাট দি এন্ড অফ লাইফ ডাইং পেশেন্ট যদি সারেন্ডার করে যে তুমি যা করবে করবে, দ্যাট উইল পিস উইল বি দেয়ার অ্যান্ড উইথ ডিগনিটি। আমরা চাই যে মৃত্যুতে তো আছেই, ডেথ ইজ নট অ্যান এন্ড, সোল ইজ ইমমর্টাল। এইগুলো আমরা কাউন্সেলিং করি, বোঝাই। এবং হ্যাঁ, স্পিরিচুয়াল পার্টটা তখন ওর যন্ত্রণাটা আস্তে 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 রিডিউস হয়, ডাইভার্টেড হয়ে যাচ্ছে। এইভাবেই আমরা প্যালিয়েটিভ কেয়ারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। যত সময় যাচ্ছে আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারছি। একটা দারুণ প্রশ্ন আছে আপনার জন্য, যেটা আপনি একমাত্র উত্তর দিতে পারবেন। চলুন গিয়ে বসে কথা বলি। আচ্ছা, যাচ্ছি, চলুন বসুন। অধিকাংশ মানুষের মধ্যে একটা কনফিউশন আছে এবং তারা দুটোর মধ্যে পার্থক্য করতে পারে না। একটা হচ্ছে হসপিটাল আর একটা হচ্ছে হসপিস। প্যালিয়েটিভ কেয়ারের সঙ্গে এই ব্যাপারটা সাংঘাতিকভাবে জড়িত। তো আপনি যদি এটা সম্যক ধারণা দেন আমাদের। হ্যাঁ, খুব ভালো প্রশ্নটা। সত্যি এটা একটা কনফিউশন আছে প্রত্যেকের মধ্যে। হসপিটাল যখন ছেড়ে দেয়, হ্যাঁ, যা আউট অফ ট্রিটমেন্ট, বিয়ন্ড ট্রিটমেন্ট ইজ ওভার, তখন হসপিটাল থেকে টার্মিনাল পেশেন্টকে হসপিটাল নিয়ে আসা হয়, সে ফর 5 to 7 days or 1 month or 2 months। তারপর আবার বাড়ি পাঠানো হয় একটু কমফর্ট দিয়ে। হসপিস ইজ ইন বিটুইন হোম অ্যান্ড হসপিটাল। সো হসপিসে আমরা কি করি, প্যালিয়েটিভ কেয়ার করি। আমরা হসপিটালে প্যালিয়েটিভ কেয়ার দিই। ডিফারেন্স ইজ, হসপিটালে যেমন অনেক কিছু মেকানিজম আছে, অনেক টেস্টিং হয়, এখানে সেটা নয়। এটা আমরা পুরোপুরি কমফর্ট দেওয়ার জন্যে, জাস্ট কমফর্ট আর অ্যাকম্প্যানি, অর্থাৎ সঙ্গ দেওয়া, এইটা আমরা চেষ্টা করি। এবং তাতে করে একটু বেটার হয়, বাড়ি নিয়ে যায়। আবার যখন প্রবলেম হয় তখন আবার আসে। এবং কেয়ারিংটা কীভাবে হবে সেটাও বাড়ির লোক জানতে পারছে, তারাও থাকছে ওখানে, একজন থাকছে, সেও দেখছে কীভাবে কেয়ারিংটা হচ্ছে। প্যালিয়েটিভ কেয়ারে আমরা যে সেবাটা দিই তার মধ্যে প্রধান লক্ষ্যই থাকে আমাদের যে জীবনের গুণগত মানটা বৃদ্ধি করা, কোয়ালিটি অফ লাইফটা মেনটেন করা। এবং যখন একটা রুগী, টার্মিনাল পেশেন্ট, কোয়ালিটি অফ লাইফটা মেনটেন করতে পারবে, সে সব দিক দিয়ে, মানসিক দিক দিয়ে সে অনেক ভালো থাকবে, কমফর্ট থাকবে। এবং উই শুড রেসপেক্ট এভরি পেশেন্ট। দ্যাট ইজ এ মূল ইন্টেনশন অফ প্যালিয়েটিভ কেয়ার। তার মানে আমরা জানলাম যে রোগীর শেষ সময়ে জীবনের গুণগত মান বৃদ্ধি করা প্যালিয়েটিভ কেয়ারের একটি মূল উদ্দেশ্য মধ্যে পড়ছে। আপনি এই সেবার কাজের মধ্যে দিয়ে নিশ্চয়ই কোনো স্বীকৃতিও পেয়েছেন বিভিন্ন মাধ্যম থেকে, তো সেগুলো আমাদের দেখাবেন। হ্যাঁ, চলুন আমার ঘরে চলুন। অবশ্যই অবশ্যই, চলুন। পুরস্কার সময়ের সাক্ষী, কিন্তু মানুষের ভালোবাসা ইতিহাস লেখে। একজন শিক্ষক হয়তো অবসর নেন, কিন্তু একজন পথপ্রদর্শক কখনো নয়।
এত বছরের অভিজ্ঞতা, এমন কোনো রোগীর গল্প আছে যেটা আপনার মনে সাংঘাতিকভাবে দাগ কেটে গেছে? চুঁচুড়ে থাকতেন এক ভদ্রমহিলা, তার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল। সেই ভদ্রমহিলা এখন আর নেই, কিন্তু তিনি কবিতা লিখতেন, কবিতা পড়তেন, আবৃত্তি করতেন ওই কেমো চলাকালীন, কেমো রেডিয়েশন চলাকালীন। আচ্ছা, আমাদের ব্যারাকপুরে ক্লিনিকে পর্যন্ত এসেছেন। ওনার কথাটা ভুলতে পারি না, আর আমার স্ত্রীর কথাটাও বলতে পারি না, যার মধ্যে উইল পাওয়ার এবং ইয়ে ছিল। মরণাপন্ন রোগীদের কাছ থেকে এমন কি শিক্ষা আপনি পেয়েছেন যা সাধারণ মানুষ যারা সুস্থ সবল রয়েছেন, স্বাভাবিক রয়েছেন এখনো, তাদের জানা উচিত এবং শেখা উচিত? হ্যাঁ, আমি পেয়েছি, আমি রিয়েলাইজ করতে পেরেছি। মরণাপন্ন রুগী সবাই কাছ থেকে নয়, সবাই কাছ থেকে নয়, তারা যে মৃত্যুটাকে তারা মানে আলিঙ্গন করছে এবং মৃত্যুটা শেষ নয়, নর্মাল ব্যাপার, এই শিক্ষাটা আমি পেয়েছি। এবং আমি এই বয়সে এখন রিয়েলাইজ করতে পারি যে মৃত্যুটা কিছুই নয়, জাস্ট একটা পরিবর্তন, আর কিচ্ছু নয়। এটাই জীবন। ডেথ ইজ আ পার্ট অফ লাইফ। এই ডেথ ইজ আ পার্ট অফ লাইফ, এই যে বললাম যেটা, সেটি আমার কাছে এখন রিয়েলাইজ। যখন কোনো পরিবার জানে যে তার প্রিয়জন আর সুস্থ হয়ে উঠবে না, তো আপনি সেই রোগীকে এবং তাদের পরিবারবর্গকে আপনি কিভাবে গ্রুম করেন, কিভাবে মেন্টালি বুস্ট আপ করেন? ফ্যামিলি মেম্বাররা যারা কেয়ার গিভার একদম কাছের, তাদের আমরা ট্রেনিং দিই, বলি, কাউন্সেলিং করি যে কীভাবে কেয়ারিংটা করবেন যাতে করে আপনার প্রিয়জন ভালো থাকবে। ভালো থাকবে মানে গুণগত মানটা ভালো থাকবে। ক্যান্সার অন্য রোগের মতনই, কিন্তু এটা একটু টাফ, একটু খরচা সাপেক্ষ, যন্ত্রণাদায়ক, সব কিছুই আছে, কিন্তু তাও মেনে নিতে হবে। এই মেনে নেওয়ার অ্যাকসেপ্টেন্সটা, এই কাউন্সেলিংটা আমরা করতে চেষ্টা করি ফ্যামিলি মেম্বারদের। আমাদের কাজ শুরু হওয়ার আগে আপনি দুটো ভিডিও আমাদের পাঠিয়েছিলেন, তাদের কথা আপনার নিশ্চয়ই মনে আছে। ওনাদের ব্যাপারে যদি কিছু বলেন আমাদের, বা ওনাদের সম্বন্ধে যদি আমাদের জানান। হ্যাঁ, একজন লাং ক্যান্সারের পেশেন্ট ছিল এবং সে বিয়ে থাও করেননি। আমি যখন বাড়িতে গেলাম, সে যে কী খুশি হয়েছিল, তার সঙ্গে যখন কথাবার্তা বলছি, তার মনের জোরটা বুস্টিং আপ করার জন্যে। আমার 5 নম্বর সাইকেল চলছে, তো ডাক্তারবাবু আমাকে যে ওষুধ দেবার পর আমি মন্ত্রের মধ্যে জেগে উঠলাম। বমি করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, কিছু খেতে পারছিলাম না, মনে হচ্ছিল স্ট্রোক হয়ে যাবে, বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরছিল। ডাক্তারবাবু আমার ঈশ্বরকে বেশি। হ্যাঁ, শোনো, দাদা তুমি এটা বাস্তব, তোমার মনের জোর অসম্ভব। আমি প্রথম কথা বলে তোমার সাথে দেখেছিলাম, তখন তো মনটা খারাপ হয়ে যায়, স্বাভাবিক। এটা এই রোগটা এমনই যে একটু খারাপ হয়ে যায়, কিন্তু মনের জোরটা তোমার অসম্ভব। চিকিৎসা চলছে, হ্যাঁ, এই চিকিৎসা চলছে, আশা করা যাচ্ছে, আমরা সবাই আশা করবো ভালো থাকবে। আর তুমি বিশ্বাস রাখো, হ্যাঁ, ভগবানেরও বিশ্বাস রাখো আর ডাক্তারবাবুরও বিশ্বাস রাখো। অবশ্যই জানি না ভগবান আমার ঠিক করবে কিনা, ঠিক যদি হয়ে যায় আমি ডাক্তারের পরামর্শ খাই। ও শেষের দিকে বুঝতে পেরেছিল যে চলে যাবে, আদারওয়াইজ স্পিরিচুয়াল লাইফটাও নিজের ছিল। আমার খুব ভালো লাগতো কথাবার্তা বলতে, ওরও ভাল লাগতো, এখনও তার কথা মনে আছে, তাকে ভুলতে পারি না। আর একটা ভিডিও যেটা দিয়েছিলাম এক ভদ্রমহিলার লাস্ট স্টেজ, বাড়িতেই চলছে, মানে ট্রিটমেন্ট চলছে, আমি তার মাথায় হাত দিয়েছিলাম। এটাকে টাচ থেরাপি বলে। এই টেন্ডার যে টাচ, এটাতে সে ভাবছে যে আঙ্কেল এসেছে, ওনার যে গডেস, সেই গডেসের ব্যাপারে আমাকে বলতেন। আমি তখন ওই গডেস নিয়েই ওনাকে বলতাম যে গডেসের কাছে তুমি সমর্পণ করো, সারেন্ডার করো। ওরও কমফর্টটা ছিল। এই দুটো কেস আমার কাছে খুব, চলে যাওয়ার পর যখন মারা যায়, আমি একটু হার্ট হয়েছিলাম, বাট আই অ্যাকসেপ্টেড। এই বই দুটো তো আপনারই লেখা, হ্যাঁ, A Beginner's Guide for Care of the Dying, A Positive Life Transformation। এই যে বইটা দেখছেন, এ বিগিনার্স গাইড ফর কেয়ার অফ দি ডাইং, এটা এডিটেড। এখানে অনেক কটা আর্টিকেল আছে, আমার নিজেরই আছে। কেন করেছি বইটা? না, প্যালিয়েটিভ কেয়ারের এফিকেসি, প্যালিয়েটিভ এসেন্স কী দেয় প্যালিয়েটিভ কেয়ার, কমফর্ট, পিস, হ্যাঁ, ডিগনিটি, এইটা
এবং কীভাবে প্যালিয়েটিভ কেয়ারটাকে আমরা সেবা কার্যে নিয়োগ করি পেশেন্টের ওপর, সেই জন্যেই এই বইটা করা। এবং এই বইটাতে বিভিন্ন রকমভাবে লেখা হয়েছে, পার্সোনাল এক্সপিরিয়েন্স পর্যন্ত আছে, সার্ভাইভাল এক্সপিরিয়েন্স আছে। তা এই বইটা অ্যাওয়ারনেস, প্যালিয়েটিভ কেয়ারের অ্যাওয়ারনেসের জন্যে অ্যাকচুয়ালি আমি এটা পাবলিশ করিয়েছি এবং লিখেছিলাম এই বইটা 22 সালে, 2022 সালে। আর তারপরে এই দ্বিতীয় বইটা যখন হয়, এইটা পজিটিভ লাইফ ট্রান্সফরমেশন এ ব্লেসিং অফ বিরিজমেন্ট। কেউ আপনজন চলে গেলে, লস অফ এ লাভড ওয়ান, সবাই তো ডিপ্রেশনে ভোগে, সবাই তো চলে যায় একটা নেগেটিভিটিতে। আমি কিন্তু ওই নেগেটিভিটিতে যাতে না যায়, যাতে অ্যাকসেপ্ট করে পজিটিভ অ্যাটিটিউড যাতে থাকে, এই কারণে এই বইটা লেখা, সেকেন্ড বইটা। এবং হাউ ইট ইজ ডান, কেমনভাবে এটা করা যায়, ওয়ে আউটটা ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে। বাট দ্যাট গিফট ক্যান বি ট্রান্সফর্মড এ ব্লেসিং অ্যান্ড টুয়ার্ডস এ গুড পজিটিভিটি ইন লাইফ। তার জন্য এই বইটা লেখা। ডক্টর প্রণব কুমার বাসু আমার পিসামশাইও হন। যখন পিসির ক্যান্সার রোগে আক্রান্ত হয়, তখন পিসামশাই খুবই ভেঙে পড়েছিল যে এইভাবে তার নিজের সহধর্মিণীর ক্যান্সার রোগটি শুনে। যেহেতু আমি প্যালিয়েটিভ কেয়ার কাউন্সিলর, তাই আমি অনেকটাই সহায়তা করতে পেরেছিলাম পিসামশাইকে, শুধু শারীরিক নয়, সেই সময় মানসিকভাবে, স্পিরিচুয়াল, সোশ্যাল এবং তার সাথে পরিবারের পাশে থাকাটা যে কতটা জরুরি সেটা পিসামশাই ওই সময় উপলব্ধি করেন। এরপরে যখন পিসি মারা যায়, তখন আমি আমাদের যে সেন্টারে আমি কাজ করি ব্যারাকপুরে, পিসামশাইকে বলি যে আমাদের এখানে আসো এবং এসে পেশেন্টদের সাথে তোমার যে কষ্টের যন্ত্রণার দিকগুলো এবং অভিজ্ঞতাগুলো বলো, যাতে তারা এই লড়াইয়ের সাথে আরও বেশি লড়তে পারে। তখন পিসামশাই আসা শুরু করে এবং বিভিন্ন প্যালিয়েটিভ কেয়ার কোর্সগুলি করে। উনি কনফারেন্সগুলোতে এখন জয়েন করেছেন, টিচিং দিচ্ছেন, বিভিন্ন কোর্স করাচ্ছেন এবং এখন হোম ভিজিটে গিয়ে পেশেন্টদের কাউন্সিলিংও করছেন। কৌশিসের মতো ঝাড়খণ্ডের এত প্রত্যন্ত গ্রামের মধ্যে গিয়েও উনি কাজ করছেন এবং পেশেন্টদের সেই লড়াইয়ে লড়ার জন্য সাহায্য করছেন। রুনার ইন্সপিরেশানে আমি সত্যি কথা বলতে প্যালিয়েটিভ কেয়ারের মধ্যে প্রবেশ করি এবং ব্যারাকপুর যাতায়াত করি। রুনার সঙ্গে হোম ভিজিটও গেছি, গিয়ে কাউন্সেলিং করেছি, ওখানে বসে কাউন্সেলিং করেছি। রুনা আমাকে অনেক হেল্প করেছে। শুক্লা বসু অ্যাওয়ার্ড আমি যখন চালু করলাম গত বছর থেকে, তখন আমার প্রথম মাথায় এলো যে রুনা মিত্র ডিজার্ভস দিস অ্যাওয়ার্ড। It has been at least 7 years. I have gotten to know Pranab more
personally. We have shared stories of our own experiences and what has led us to walk this path of service and accompaniment for people at end of life. I have had the great honor and privilege of meeting Dr. Pranab Basu from India. Pranab's presence was always one that was very welcome, very enriching. He has sought much education. He has built programs. He has volunteered with other groups who are all in this path. And he has written several books and come up with his own approach to supporting those in bereavement. I have had the honor of supporting those projects as well, contributing to the books that he has written and edited, and I find that it is a very valuable contribution that Dr. Pranab Basu is making in the field. জীবনের শেষ পাঠটি মৃত্যু শেখায় না, শেখায় ভালোবাসা। কারণ যে ভালোবাসা সত্যি তার কোনো শেষ নেই। যখন প্রথম জানতে পারলেন যে আপনার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত, কি মনে হয়েছিল প্রথমে? মনের মধ্যে এটাই ভিড় করেছিল যে আমাকে এরপর একা থাকতে হবে, ট্রিটমেন্ট করব, শেষ পর্যন্ত লড়াই করে যাব। আপনি মৃত্যুকে কিভাবে দেখেন? যে মৃত্যু একটা জীবনের একটা অংশ, এটা শেষ নয়, এটা একটা নিউ বিগিনিং। মৃত্যু নিয়ে কোনো ভয় না পাওয়াই ভালো। জীবন থাকলেই তাকে মৃত্যু হবে। যখন আমার স্ত্রী যেটা হয়েছিল তখন আমি ধরেই নিয়েছিলাম যে আমি সমস্ত চেষ্টা, কোনো ত্রুটি করবো না, সব কটা চেষ্টা করেছি, কেয়ারিংও করেছি। তুমি জানতাম যে চলে যাবে, অ্যাকসেপ্টেন্সটা আমার কাছে মানে বড় জিনিস ছিল, মৃত্যুকে অ্যাকসেপ্ট করা। যদি আজকে উনি আপনার এই সাক্ষাৎকারটা দেখতেন, আপনার পাশে দাঁড়িয়ে, পাশে বসে, উনি কি বলতেন, কি মনে হয় আপনার? উনি খুব গর্ববোধ করতেন। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আপনি কি বার্তা দিতে চান, কি বলতে চান ভবিষ্যৎ প্রজন্মকে? ভবিষ্যৎ প্রজন্মকে এই বার্তাই আমি দিতে চাই যে মানুষের সেবা করো এবং জীবনটাকে উপভোগ করো, জীবনের মূল্যটা বোঝো, আর নিঃস্বার্থ ভালোবাসা দাও, আর মানুষের মতন মানুষ হও, কারণ মানব সেবাই হচ্ছে আসল ধর্ম। আপনি অনেককে জীবনের শেষ অধ্যায় আলো দেখিয়েছেন। আপনার কাছে জীবন মানে কি, এক বাক্যে যদি বলা হয় কি বলবেন? আমার কাছে জীবন মানে হচ্ছে একটা পথ চলা, জন্মানোর পর থেকে আর মৃত্যু পর্যন্ত এই পথ চলাটা জীবন, এবং এর মধ্যে দুঃখ আছে, কষ্ট আছে, আনন্দ আছে, সুখ আছে, সব কিছু মিলিয়ে একটা জীবন, এবং এটাকে উপভোগ করতে হয়, এটাকে মেনে নিতে হয়। আমার অন্তরাত্মা যেটা চাইবে, আমার হৃদয়ে যেটা চাইবে, মন যেটা চাইবে, সেটাই আমি করবো, এবং সেটা ভালোর জন্যই করবো, কারো ক্ষতি করবো। এইটা হচ্ছে জীবনের আসল। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো দহন দানে, আমার এই দেহখানি তুলে ধরো, তোমার এই দেবালয়ের প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব নব, নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো, ব্যথা মোর উঠবে দোলে ঊর্ধ্বপানে।